This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জম্মু কাশ্মীরে অনন্তনাগে অভিযানের সময় শহীদ ভারতীয় সেনা দুই প্যারা কমান্ডো। অভিযানের সময় শহীদ হন ল্যান্স নায়ক সুজয় ঘোষ ও ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। অভিযান কোথায় চলছিল, তখন ঠিক কি ঘটেছিল, ডিটেল নেব। সায়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ডিটেল দাও। দেখো শুভজিৎ, অনন্তনাগে যখন জঙ্গি বিরোধী অভিযান চলছিল ভারতীয় সেনার তরফে, তখন দুই জওয়ান, যারা একজনের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায়, একজনের বাড়ি হচ্ছে বীরভূম, এই দুই জওয়ান, যাদের মধ্যে একজন হচ্ছে ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং আরেকজন হচ্ছে পলাশ ঘোষ, হাবিলদার পলাশ ঘোষ, এই দুজন আচমকাই নিখোঁজ হয়ে যান। এবং যেটা ভারতীয় সেনা সূত্রে খবর, যে দুজনই মূলত যে ওখানে যে পরিস্থিতি ছিল, যে পরিস্থিতি তার মধ্যেই নিখোঁজ হয়ে যান। এরপর সেনার তরফে খোঁজ খবর করা শুরু হয়। তারপরই বরফের ভিতর অন্তত যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভেতর থেকে ওই দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। দুজনের সঙ্গে থাকো, তুমি বলছিলে সেই উদ্ধার কাজ যখন চলছিল, মানে দেহ উদ্ধার যখন হয়েছিল, সেই মুহূর্তের ছবি এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি TV9 বাংলায়। শহীদ হয়েছেন ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। জঙ্গি দমন অভিযানের সময় প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কর্তব্যে তারা অবিচল ছিলেন। শহীদ দুই জওয়ানের বীরত্বকে কুর্নিশ জানাচ্ছে ভারতীয় সেনা। সুজয় ঘোষ শহীদ, তিনি বীরভূমের বাসিন্দা। অপর শহীদ জওয়ান পলাশ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা। আমাদের সহকর্মী সায়ন্ত যে কথা বলছিল। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, তোমায় থামিয়েছিলাম ছবিটা দেখানোর জন্য, প্লিজ একটু বলো। একদমই, দেখো যে অনন্তনাগে যে অপারেশন চলছিল, সেই অপারেশন চলার সময় ভারতীয় সেনার অন্যান্য বাহিনী লক্ষ্য করে যে তাদের দুজন প্যারা কমান্ডো মিসিং রয়েছে। এরপরই তারা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। প্রায় 24 থেকে 36 ঘন্টা ধরে তল্লাশি চলে। এরপরই দুজনকে উদ্ধার করা হয়, অর্থাৎ সুজয় এবং পলাশ দুজনকেই, দুই সেনা জওয়ানকে উদ্ধার করা হয়। তাদের প্রথমে চেষ্টা করা হয়েছিল যে তাদের কোনোভাবে তারা মৃত কিনা সেটা দেখার জন্য, কিন্তু এতটাই খারাপ পরিস্থিতি সেখানে ছিল আর প্রতিকূল আবহাওয়া ছিল, যে কারণে সেইটুকু তাদের দেখা সম্ভব হয়নি। এরপরই দুজনকে উদ্ধার করে কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে জানানো হয়। সেনার তরফে যেটা জানানো হয়েছে যে প্রতিকূল আবহাওয়া এবং যেভাবে তুষারপাত হচ্ছে, তাতেই মূলত চাপা পড়ে এই দুজনের মৃত্যু হয়েছে। এবং এই শহীদ দুই জওয়ানের মৃত্যুর খবর ইতিমধ্যেই তাদের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বাড়িতে এসে পৌঁছেছে। কিভাবে তারা এই মিসিং হলো সেটাও মূলত খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। শুভজিৎ, নজর রাখো সায়ন্ত। শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ, তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে, ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো সুজয় আমাদের মধ্যে নেই। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আসে যে মারা গেছে। এইটুকুই জানতে পারলাম। ঘরের সংসারটা সবকিছু টানতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, গ্রামকেও ভালোবাসতো, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এক ক্লাস ফ্রেন্ড। তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করা। তো কোনোদিন মানে নিচু পোস্ট পাবে না, সবসময়। এখন আমাদের সাথে প্রায় দিন 2-1 দিনের মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল MSG কমান্ডো হওয়ার, খুবই ইচ্ছা ছিল। প্যারা কমান্ডো থেকে MSG কমান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো, আর কোনো ট্রেনিংয়েও মিস করতো না, সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো। অন্যান্য খবরের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে সেখানে ভয়ঙ্কর আকার নিয়েছে নদী ভাঙন। লালগোলা থেকে ফারাক্কা ভাঙনের গ্রাসে জনপদ, ভিটে হারা হচ্ছেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনা গোসাবা, সেখানেও একই ছবি। সেখানে অবশ্য নোনা জলেও হাহাকার চলছে। সকলেই পরিত্রাণ চাইছেন এই সংকট থেকে, কিন্তু যারা পরিত্রাণের উপায় বাতলে দিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন,
সেই রাজনীতির কারবারিরা তারা তরজায় ব্যস্ত। বহু কষ্টের টাকায় তৈরি ঘরটা চলে গেল গঙ্গার গর্ভে। মুর্শিদাবাদে এভাবেই নদী গিলছে ঘর, নদী কাটছে আশ্রয়। গঙ্গায় ভাঙনে বিপন্ন মুর্শিদাবাদের লালগোলার তারানগর। ফারাক্কাতেও ভয়ঙ্কর অবস্থা। দিন প্রতিদিন একটু একটু করে সব খেয়ে যাচ্ছে নদী। সাম্প্রতিক দুর্যোগে উত্তরবঙ্গের নদীগুলোর চেহারা দেখে নিশ্চয়ই ভয় পেয়েছেন। ভয়ঙ্কর বিপর্যয়ের ছবি আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। কিন্তু মুর্শিদাবাদেও নদী ভাঙন রোধে কি কিছুই করা যায় না? আক্ষেপে সুরে প্রশ্ন করছেন সব হারানো গরিব মানুষ। এরপরে কোথায় যাবো? যাবার তো জায়গাও নেই। আমাদের ব্যবস্থা করে দেয় তো খুব ভালো হয়। পরিবর্তন যেন হয়। 7 দিন 8 দিন ধরে আমরা প্রত্যেকে জেগে আছি, গোটা গ্রামবাসী জেগে আছে। আমাদের না খাওয়া না ঘুম, আমাদের কিছুই নেই। চাঁদের দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছে গেছে আমাদের দেশ, অথচ দশকের পর দশক ধরে মুর্শিদাবাদের নদী ভাঙনের যন্ত্রণা কেউ মোছাতে পারেনি। কেন? ভাঙন তো এই মুহূর্তে রোধ করা সম্ভব নয়। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে রেখে দেওয়া হয়েছে, যে জলটা একটু নামলেই আমরা তার ব্যবস্থা করব। বর্ষার সময় বালির বস্তা ফেললে সেই বস্তাকে খুঁজে পাওয়া যাবে? আমরা বলবো তৃণমূল কংগ্রেসকে যে রাজ্য সরকারের জায়গায় বসে থেকে, শাসক দলের জায়গায় থেকে কেন্দ্রের দিকে আঙুল তুলে মানুষকে ভুল না বুঝিয়ে স্থায়ী সমাধান করুন, আর না পারলে পদত্যাগ করুন। স্ট্যান্ডিং কমিটি গঠন হয়েছে এবং আমাদের কমিটির প্রথম ইস্যুই হচ্ছে যে মানুষগুলো আজকে দীর্ঘদিন স্কুলে রয়েছে তাদের পুনর্বাসন। মুর্শিদাবাদে যখন এই পরিস্থিতি, তখন এ যাবৎকালের সবচেয়ে বড় ভাঙনে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার গোসাবা। রায়মঙ্গলের ঝাপটায় দুর্বল নদীবাঁধ ভেঙে প্লাবিত গোসাবার কুইজালি গ্রাম। ধুয়ে মুছে সাফ প্রায় 200 ফুট নদী বাঁধ। ভেসেছে 250-র বেশি বাড়ি। ধানের ক্ষেত, পুকুর সব ভরেছে নোনা জলে। সেচ দপ্তরের পক্ষ থেকে রিংবাঁধ তৈরির চেষ্টা চলছে। সেচ দপ্তরের আধিকারিকদের অনুমান, রিংবাঁধ তৈরি করা গেলে গ্রামের নদীর নোনা জল ঢোকা আটকানো সম্ভব। কৌশিক ঘোষ ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠকে রাজ্যের মুখ্য সচিব। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাধিক সেতু, আপনাদেরকে সেই ছবি দেখিয়েছিলাম। অন্যদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে সেখানকার বাসিন্দা যারা আছেন তাদের বহু নথি নষ্ট হয়ে গেছে। গোটা বিষয়টাই আজকে বৈঠকে উঠে আসে, কিন্তু সিদ্ধান্ত কিছু নেওয়া হয়েছে কি? দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা, এই বিষয়গুলোর কথা মাথায় রেখে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কিছু? কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত যেটা হয়েছে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গের যে সেতু, বিশেষ করে দুধিয়া বা যে জায়গাগুলো কালাকুলি জায়গাগুলো, যেগুলো সেতুগুলো ভেঙে গিয়ে পড়েছিল, সেই জায়গাগুলোতে ফুলবাজার ব্রিজ যেমন দার্জিলিং এ ভেঙে পড়েছিল, সেই জায়গাগুলোতে সেতুগুলো কিন্তু মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ছবিও আমাদেরকে দেওয়া হয়েছে। দুধিয়া ব্রিজের কাজ 25 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও সেটা যেমন জানা গেছে। পাশাপাশি আর কিছু ব্রিজ এবং কালভার্ট যেগুলো হয়েছে সেগুলো খুব দ্রুত সম্ভব সারিয়ে তোলা হচ্ছে। মুখ্য সচিব আজকে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে, সব জেলা শাসকদের সঙ্গেই বৈঠক করেছিলেন। সেখানে অন্যান্য দপ্তর, বিশেষ করে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, সেচ, পূর্ত, কৃষি বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবরা ছিলেন। দুটো বিষয় মুখ্য সচিব জোর দিয়েছেন, সেটা হচ্ছে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের সমস্ত নথি, যেমন প্যান কার্ড, আধার কার্ড বা যারা পড়াশোনা করেন তাদের যে সমস্ত নথি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে তার তালিকা করে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা করে দিতে হবে। এবং রাজ্য জুড়ে, শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, লাগাতার বৃষ্টির জোরে কোন সেতুর, সমস্ত সেতু কিন্তু পরীক্ষা করার নির্দেশ দিচ্ছে। বেশ, ধন্যবাদ দীক্ষা। উন্নয়নের কাজে বরাত পাওয়া নিয়ে অঞ্চল অফিসে ধুন্ধুমার। খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল অফিসের ঘটনা। কাজ না পাওয়ায় ক্ষোভের বশে পঞ্চায়েত প্রধানকে মারধর ও তার গায়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাতাদের বিরুদ্ধে অভিযোগ। অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ, এরপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও খড়গপুর 2 নম্বর ব্লকের বিডিও। অন্যদিকে খড়দায় তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের ধমক শোভনদেব চট্টোপাধ্যায়ের। রবীন্দ্র ভবনে তৃণমূল কর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায় ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠান চলাকালীন হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন কয়েকজন তৃণমূল সমর্থক। এই আচরণে ক্ষুব্ধ হন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে বলেন,
যারা মিটিং চলাকালীন বেরিয়ে যাচ্ছেন একেবারে দল থেকে বেরিয়ে যান। মেজাজ হারিয়ে হুঁশিয়ারি শোভন দেবের। ভাই খারাপ যাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ানো ভালো, গেটের সামনে দাঁড়ান। কেন যাচ্ছেন, কেন যাচ্ছেন? মিটিং চলাকালীন একজনও বাইরে যাবেন না, তাহলে চিরকালের জন্য বাইরে যাবেন। একজনও বাইরে যাবেন না। পার্টির ডিসিপ্লিন নেই আছে একটা, যা যখন খুশি চলে যাবেন উঠে। একজনও যাবেন না, বেশিক্ষণ চালাবো না। আপনাদের কি রোজ এভাবে ডেকে আনা হয় নাকি? একজনও উঠে চলে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি প্রদেশে বিস্ফোরণ, মার্কিন সেনার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, কিন্তু কিভাবে বিস্ফোরণ তা স্পষ্ট নয়। বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা রয়েছে। ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে বারুইপুর ক্যানিং রোডে অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। চক্রবর্তী আবাদ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দীর্ঘদিনের। বারুইপুর থেকে ক্যানিংগামী রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে আলিপুরদুয়ারে হাতির হামলা, মৃত্যু এক ব্যক্তির। কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকার ঘটনা। জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি হাতি, রাস্তার ধারে বসে থাকা ওই ব্যক্তির ওপর হামলা চালায় হাতিটি। আহত অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বন দপ্তর সূত্রে খবর, এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।